আমি আমাদের যে আসন্ন সংগ্রাম, নির্বাচনকে আমরা রাজনৈতিক সংগ্রাম করি। সংগ্রাম আমাদের জীবন। শ্রেণী সংগ্রাম, শ্রমিকের দাবি নিয়ে, কৃষকের দাবি নিয়ে সংগ্রাম, শ্রেণী সংগ্রাম, মধ্যবিত্ত শিক্ষক, কর্মচারী ইত্যাদি ইত্যাদি তারা যে লড়াই করেন সংগ্রাম, ছাত্র যুব তারা যখন লড়াই করে কাজের দাবিতে, কি শিক্ষার দাবিতে, শিক্ষানীতি নিয়ে যখন করে সেও সংগ্রাম। যখন আদিবাসী মানুষ বা যারা তফসিলি জাতিভুক্ত মানুষ তারা যখন লড়াই করেন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে, দলিতরা যখন লড়াই করে সংগ্রাম। আমাদের দেশের মুসলমান থেকে আরম্ভ করে আরো যারা হিন্দু ধর্মাবলম্বী নন, খ্রিস্টান ইত্যাদি, যাদের মধ্যে আদিবাসীও আছেন, তফসিলিও আছেন, যারা খ্রিস্টান হয়েছেন পরে, অনেক মানুষ আছেন। তারা যখন বৈষম্যের শিকার হন আমরা সেসবের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু সেই সব লড়াইয়ের উপরে সবচাইতে বড় লড়াই হচ্ছে রাজনৈতিক সংগ্রাম, নীতি নিয়ে সংগ্রাম। দেশটা কোন নীতিতে চলবে, সরকার কোন নীতিতে চলবে। দিল্লির সরকার বিশেষ করে, যেটা লোকসভা নির্বাচন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী কি হবে তার উপরে এই সংগ্রাম, তা নিয়ে না। সেই রাজনৈতিক সংগ্রাম আমাদের সামনে। এবং আপনারা শুনলেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন আপনাদের যে এই নির্বাচন এমন একটা নির্বাচন, আমাদের 52 সাল থেকে ধরে যতগুলি নির্বাচন হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর, একটা এমন নির্বাচন যার চ্যালেঞ্জ আমাদের আর যত লড়াই লড়েছি আমরা, যতগুলো নির্বাচন, তার চাইতে অনেক বেশি। দেশটায় যে আমাদের সংবিধান আছে তা থাকবে কিনা, যার উপরে সব আইন কানুন সব নির্ভর করে, যাতে দেশ চলে। আমাদের দেশটা জোট নিরপেক্ষ থাকবে কিনা, আমরা নিজের পায়ে দাঁড়াবো কিনা, যা নিয়ে আমাদের দেশের স্বাধীন হওয়ার সময় আমরা ঠিক করেছিলাম। আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ থাকবে কিনা, যা আমাদের সংবিধানে লেখা আছে। আমাদের দেশটা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা থাকবে কিনা, যেখানে সব রাজ্যগুলোর অধিকার থাকবে এবং তাকে আরো বাড়াতে হবে যখন তা কমানো হচ্ছে। তার জন্য আমাদের দেশটায় এই গণতন্ত্র, আমাদের সংসদ, বিধানসভা, এসব ব্যবস্থার, নির্বাচন ইত্যাদি এসব ব্যবস্থার, প্রজাতন্ত্র যাকে বলা হয়, ধর্মনিরপেক্ষ, আরো একটা বড় কথা সমাজতন্ত্র বলে একটা কথা আছে ওখানে, সেটা অনেক দূরের কথা, আমি সেটা যাচ্ছি না। সাম্য, ন্যায়, ন্যায় বিচার চাই সবার জন্য, নাকি সব কিছু উঠে যাবে। একটা মুসলিম, একটা হিটলার কি তৈরি কি, যাই হোক, এরকম আগ্রহ আমরা দেখছি কিছু কিছু অন্যান্য দেশে। নয়া ফ্যাসিবাদ যাকে আমরা বলি, আগেকার ফ্যাসিবাদের চাইতে একটু ভিন্ন এই সময়টা। সেই বিশদ কথা এখানে আমার যাওয়ার সম্ভব না, কিন্তু আমি খালি বলছি যে এরকম একটা রাষ্ট্রের চরিত্রটা বদলে যাবে স্বাধীনতার পর, 47 সালের পর, স্বাধীনতার পর, 52 সালের সংবিধানের পর যা কিছু ভারতের মানুষ অর্জন করেছিলেন লড়াই করে, সেই সবগুলো জিনিস হাতছাড়া হয়ে যাবে। একটা নয়া ফ্যাসিবাদী রাষ্ট্র সরকার বদলের ব্যাপার না, প্রধানমন্ত্রী বদলের ব্যাপার না, বিজেপির এই দুবার মোদী সরকারের ব্যাপার না। দেশটার এই মূল কাঠামোটা যদি বদলে যায়, তার থেকে কেউ বাঁচবে না। যারা বিজেপিকে ভোট দেন, তৃণমূলকে ভোট দেন, আমাদের ভোট দেন, কংগ্রেসকে ভোট দেন, অন্য কাউকে দেন বা কাউকে দেন, কেউ বাঁচবে না, কেউ বাঁচেনি। এটাই হচ্ছে ইতিহাস। এরকম বড় চ্যালেঞ্জ আমাদের সামনে এই লড়াইটা। আমাদের সামনে চ্যালেঞ্জ মানে ভারতের জনগণের সামনে চ্যালেঞ্জ, সারা ভারতের মানুষের কাছে চ্যালেঞ্জ।
নাগরিকদের কাছে চ্যালেঞ্জ, তাদের পরবর্তী প্রজন্ম যারা নাগরিক মানে ভোট দেবে না তাদের সামনে চ্যালেঞ্জ, ভবিষ্যতের সামনে চ্যালেঞ্জ। এই রাজনৈতিক সংগ্রামের জন্য আমাদের যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলি যে প্রস্তুতি দরকার, লক্ষ্যটাকে ঠিক করতে হয়। নির্বাচনী সংগ্রামের লক্ষ্য কি সে আমাদের পার্টি বহু আলোচনা করে ঠিক করে দিয়েছে। একটা বাক্যে বলা যায়, একটা বাক্যে দুটো ভাগ, যে সারা দেশে বিজেপিকে বিচ্ছিন্ন করো, পরাস্ত করো। বিচ্ছিন্ন করো মানে অন্যদের থেকে আলাদা করো, দিয়ে পরাস্ত করো। এটা সারা দেশে নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন, দেশের সরকারকে চালাবে। আর রাজ্যে যেহেতু তৃণমূল কংগ্রেস নিয়ে বলা হয়েছে, আমি অল্প কথাই বলবো সে নিয়ে, তো ও তো খুচরো, ওটা হচ্ছে বড়। একটা রাজ্য চালায় একটা পাড়ার গুন্ডার মতো, আর ও দেশ চালায়, সেটা বড় ব্যাপার, সেটা ঠিক হবে। এবং সেই জন্য কিন্তু একে না সরিয়ে আপনি পশ্চিমবাংলায় বিজেপিকে হটাতে পারবেন না, আর বিজেপিকে না হটিয়ে আপনি একে এখান থেকে সরাতে পারবেন না। আপনি যদি এই লোকসভা নির্বাচনে মোদীকে ক্ষমতাচ্যুত করতে পারেন তাহলে ইনি এর পা কাঁপতে আরম্ভ করবে, আর তারপরে আগামী বিধানসভা নির্বাচনের পরে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য প্রধান লক্ষ্য সারা দেশ জুড়ে লড়াই, বিজেপিকে পরাস্ত করো, বিচ্ছিন্ন করো। আর পশ্চিমবাংলায় সেই কাজটা করতে গিয়ে কেরালায়ও আপনারা জানেন কি, যেখানে যেখানে সব রাজ্যে একরকম হবে না, সেটা আমাদের আগের থেকেই বোঝাপড়া সবার মধ্যে আছে। সেখানে বিজেপি তৃণমূল এই উভয়ের বিরুদ্ধে বাকি যে যা আছে, যে শক্তি, কংগ্রেস, আইএসএফ, বামফ্রন্টের বাইরে যে বাম আছে, সিপিআইএম, ওদের সঙ্গেও ওদের সঙ্গেও আমরা কথাবার্তা বলছি। যত শক্তি যে কেউ লড়াই করতে চায় তাদের একজোট করতে হবে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে। এই হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যটা মাথায় রাখতে হবে। কোথায় যেতে চাই না জেনে আপনি এখান থেকে বেরোলেন, তারপরে ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন ঠিক নেই, ওরকম করবেন না, তাহলে গাড়ি চাপা পড়ে যাবে। এই লক্ষ্যে পৌঁছবার জন্য চারটা হাতিয়ার আমরা বলি, চারটা না একটাই হাতিয়ার, কিন্তু ভাগ করে বলি। হাতিয়ার করলে তো আপনার তলোয়ার নিয়ে লড়তে চান তাহলে ঢাল লাগবে, এই ঢাল আছে নেই, তলোয়ার আছে, তো আপনি লড়তে পারবেন না। আপনি তলোয়ার চালাবেন, আর ও যদি চালায় তাহলে বাঁচবেন কি দিয়ে? ঢাল লাগবে, বর্ম লাগবে, আরো এখানে কাঁধে একটা বর্ষা লাগবে পুরোনো দিনে। আজকাল ওসব লাগে না, বন্দুক লাগলে এখানে লাগে, মানে গুলি রাখতে ওখানে জায়গা লাগে, ওখানে কোথায় বলছি, হেলমেট লাগবে মাথায়, ইত্যাদি ইত্যাদি। এই হাতিয়ার চারটে, এই চারটে হাতিয়ার আসলে একটা হাতিয়ার লড়বার। এক, মতাদর্শ; দুই, রাজনীতি; তিন, সংগ্রাম; চার, সংগঠন। এই চারটা মুখস্থের মতো মাথায় রাখতে হয়। যারা নির্বাচনী সংগ্রামে আপনারা নেতৃত্ব দেবেন এলাকায়, তাদের বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে চারটার কোনোটা যেন ঢিলে না হয়ে যায়, তাহলে আপনি লড়াই জিততে পারবেন, লড়াইতে হতে পারবেন। আমরা লড়াই হারি কারণ এই চারটা যদি কোনোটা উপেক্ষিত হয় বা কোনোটার উপরে বেশি পরে আরেকটা বাদ পড়ে যায় বা কোনোটাই হয় না। তার জন্য এই 2011 সাল কি তার আগের থেকে হয়তো একটু সেই সময়ে আমাদের এখানে যে শক্তি ক্ষয় হয়েছে সেটাই হচ্ছে কারণ। এই চারটা জায়গায় আমাদের দুর্বলতা। মতাদর্শ কি আমাদের, এটা আমরা বলতে দ্বিধা করি না। আমাদের মতাদর্শ হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদ। এটা ভারতের জন্য না, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের লড়াই, তার সামনে পথ ওইটা পথ। মার্ক্সবাদ লেনিনবাদ মানে মার্ক্স কি লিখেছিলেন, এঙ্গেলস কি লিখেছিলেন, লেনিন কি লিখেছিলেন, এটা ধর্মগ্রন্থ নয় আমাদের কাছে, পুঁথি নয়। এটা হচ্ছে মানব মুক্তির পথ,
যেটা বললেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন বৈজ্ঞানিক এবং যুক্তিবাদ, বিজ্ঞান যুক্তিবাদের উপরে প্রতিষ্ঠিত, এবং সেটা এক জায়গায় দাঁড়িয়ে নেই। বিজ্ঞান প্রত্যেক দিন বিকশিত হচ্ছে, নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি বিজ্ঞানে, যে জানতাম না। যে গ্রহ আছে বলে জানতাম না, সে গ্রহ আমরা এখন জানি। সৌরমণ্ডল বলে ছাড়া আরো কত আছে তা আমরা এখন জানতে পারি, কারণ ওই এরকম দূরবীক্ষণ যন্ত্র খুব শক্তিশালী, তা এখন আবিষ্কার হয়েছে। সুতরাং এই নয় মার্কসবাদ লেনিনবাদনে মার্কস এঙ্গেলস লেনিন লিখেছেন, তারপরে যারা যারা এই লড়াই করেছেন, এই মানব মুক্তির জন্য লড়াই, একটা শ্রেণীহীন সমাজের জন্য লড়াই, তাঁরা মার্কস এঙ্গেলস লেনিন স্টালিন মাও হোচিমিন চলে যান আপনি ফিদেল কাস্ট্রো চে গুয়েভারা পর্যন্ত, আর এখন যারা করছেন সারা বিভিন্ন দেশে লড়াই করছেন এইরকম কমিউনিস্ট পার্টি, আমাদের মতো যারা শ্রমিকদের পার্টি যারা, তারা লড়াই করছে। তার মতাদর্শ কি, সেটা মতাদর্শগত বোঝাপড়াটা শক্তিশালী হতে হবে। সেটা না বুঝে রাজনীতি করা যায়, 2 নম্বরটা করা যায়। রাজনীতিটা হচ্ছে মতাদর্শ প্রয়োগ। মার্কসবাদ লেনিনবাদ সারা বিশ্বের কমিউনিস্টদের জন্য সব জায়গায়, আমাদের পৃথিবীর যত কমিউনিস্ট পার্টি আছে সেই প্রায় 81টা, তার মধ্যে 500 জন আছেন যারা যারা তাদের দেশে কমিউনিস্ট পার্টি সরকার চালায়, তাদের ধরে তারা সেখানে অবশ্য সদস্য ঠিক নয়, তারা অবজারভার যাদের বলে, যাই হোক পর্যবেক্ষক। এখন 81টা কমিউনিস্ট পার্টি আছে, ওরা মাঝে মাঝে বৈঠক করে সারা পৃথিবীর অবস্থা কি বোঝবার জন্য, পৃথিবীর অন্য জায়গার অভিজ্ঞতা শিখে নেওয়ার জন্য, মত পার্থক্য থাকলে বিতর্ক করবার জন্য, সমাধানের জন্য, রাস্তা খুলবার জন্য তারা বসে। দুনিয়ার বলতে রাখো, আমরা একটাই পার্টি আছে, লাল ঝান্ডা কমিউনিস্ট পার্টি, যা পৃথিবীর সব জায়গায় আছে। আর একটা পার্টি আপনি পাবেন না যাদের এই একটা ঝান্ডা আছে, লাল ঝান্ডার কাছে হাতুড়ি নেই। এইটা হচ্ছে মতাদর্শ, কিন্তু প্রয়োগ হচ্ছে। আপনি বাংলার নির্বাচন হলে বাংলায় কিভাবে প্রয়োগ করবেন, পশ্চিমবঙ্গে দেশের নির্বাচন হলে আপনি সারা দেশের জন্য আপনি কি করবেন, কিভাবে? আর নির্বাচন তো একমাত্র ব্যাপার না আমাদের কাছে। রাজনীতি মানে দুটো জিনিস রাজনীতির মধ্যে, একটাকে বলি আমরা রণনীতি, ইংরেজিতে বলে স্ট্র্যাটেজি, মানে আমাদের দেশের মূল লক্ষ্য কি, আর একটা হচ্ছে ওই লক্ষ্যে পৌঁছবার কৌশল, রণকৌশল, ট্যাকটিক্স। রাজনীতির দুটো ভাগ, এই দুটো আয়ত্ত করতে হয়। কৌশল কি বললাম আমি, বিজেপি তৃণমূল, তার বিরোধী বাকি শক্তিকে পরাস্ত করতে হবে এই নির্বাচনের রাজনীতি। কিন্তু রণনীতি সেটা ভারতের প্রয়োগ, সেটা আমাদের আছে, আমাদের কর্মসূচি আছে, সে নিয়ে আমি খুব যেতে পারি না। আপনারা অনেকে কর্মসূচি পড়ে থাকবেন, যারা পড়েননি তারা পড়বেন, এখন না, ভোটের পরে পড়বেন। এখন কর্মসূচিতে ঢুকলে আপনি নির্বাচনের কর্মসূচির সঙ্গে গুলিয়ে ফেললে আবার মুশকিল হবে। এটা হচ্ছে মূল লক্ষ্য, বিপ্লব, বৈপ্লবিক পরিবর্তন চাই। এই সমাজ কাঠামোটাকে ভেঙে আমরা একটা বিকল্প সমাজ কাঠামো তৈরি করতে চাই, যেখানে শ্রমিক কৃষক বৈচিত্র্যের ভিত্তিতে তার সঙ্গে মধ্য শ্রেণীগুলোকে একজোট করে, এমনকি যারা ছোটখাটো কলকারখানার মালিক পুঁজিপতি আছে ছোট মাঝারি, তাদেরও একজোট করে একটা মোর্চা করে তুলতে চাই। আর এই বৃহৎ বুর্জোয়া যারা ওই আদানি আম্বানিদের কোম্পানি গুনে গুনে আমি এখন 6টা বলতে পারি যারা দেশটা চালায়, সেরকম এদের ক্ষমতাচ্যুত করে, আর এদের পয়সায় যারা রাজনীতি করে তাদের ক্ষমতাচ্যুত করতে আমি বাকি মানুষের তাদের রাজত্ব কায়েম করতে চাই, এবং সেটা শান্তিপূর্ণভাবে করতে চাই। যদিও আমরা জানি আমরা শান্তি চাইলেও সেই শত্রুরা শান্তি চায় না, তারা বারবার শান্তির উপরে হিংসা নামিয়ে আনে। আর আমাদের এই কবচের অভিজ্ঞতায় আর আগের অভিজ্ঞতা, আমাদের পার্টির জন্মের পর থেকে এ পর্যন্ত অভিজ্ঞতায় এইসব অভিজ্ঞতাকে আমরা বুঝেছি। সেই জন্য আমি শান্তিপূর্ণভাবে এই পরিবর্তন চাই, একথা জেনেই যে শত্রু শান্তি চায় না, আর সে যদি আক্রমণ করে তাহলে তাকে মোকাবিলার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। যাতে আমি প্রতিরোধ করতে চাই, আমি কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু আমি যদি আক্রান্ত হই প্রতিরোধ করবার অধিকার আমার আছে।
থাকতে হবে প্রস্তুত, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। একটা বিপ্লবী পার্টি হিসাবে কিসের জন্য লোক ছেড়ে আসে এই পার্টিতে, সব ছেড়ে ছুড়ে এখানে আসে কেন? ওই লক্ষ্যে পৌঁছবার জন্য। আর সেইগুলো করে রাজনীতি মতাদর্শ বুঝে আপনি কিছু করতে পারবেন না যদি আপনার লড়াই না থাকে ময়দানে, সংগ্রাম। সেই সংগ্রাম এইটা এমন নয় যে রাস্তায় আপনার কার সঙ্গে ঝগড়া হলো, সে আপনাকে একটা চাঁটি দিল আর আপনার হাতে লাঠি থাকলে আপনি তাকে নিয়ে তাড়া করলেন, এরকম লড়াই না। এই সংগ্রাম হচ্ছে মুখোমুখি সংগ্রাম, শ্রেণী সংগ্রাম, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। দুরকম বৈষম্য আমাদের সমাজে আছে। একটা হচ্ছে শ্রেণী বৈষম্য, গরিব খেটে খাওয়া লোক আর লুটে খাওয়া লোক, এই দুয়ের মধ্যে লড়াই। কিছু লোক লুটে খাচ্ছে আর এইরকম হয়ে যাচ্ছে। এইখানকার যেগুলো আছে এগুলো খুচরো, এই যে এখানে চোর চোর বলে না কি, চোর ধরো জেলে ভরো, এটা কি দোকান আছে অনেকে লিখছে, ঠিক? এরা চোর। আর এর উপরে যারা আছে ওরা ডাকাত, মোদিপতি, আদানি, আম্বানি, এইসব যে বিরাট কোম্পানি। এর যদি লক্ষ কোটি টাকার হয়ে যায়, ওর কোটি কোটি হাজার কোটি লক্ষ কোটি টাকার ব্যাপার। তো পার্থক্য আছে। যাই আমি এসবের মধ্যে যাচ্ছি না, আমি খালি বলতে চাচ্ছি এ কথাই যে এই লড়াইটা সেজন্য, এটা খালি টাকার লড়াইতে আমরা পারবো না, কিন্তু মানুষ তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে পারে। বাংলার অভিজ্ঞতায় আমাদের শিখিয়ে দিয়েছে, যারা আমার বয়সে আছেন, কাছাকাছি বয়সে আছেন, আমার চেয়ে বেশি বয়সে আছেন, তাদের সবার মনে আছে 70-এর দশক, মনে আছে কিরকম করে 67 সালে দুটো ফ্রন্ট হয়েছিল, পিইউএলএফ আর আল্লাহ করে লড়ছিল কংগ্রেস, বাংলা কংগ্রেস, ওইদিকে ছিল ইউএলএফ আর পিইউএলএফ। এই ইউএলএফ ছিল আমাদের বামপন্থী কংগ্রেস, কি বলে সিপিআইএম সহ অন্য বামপন্থীরা, আর পাল বলে একটা ছিল পিইউএলএফ। আল্লাহ করে লড়াই করছে, দুজনে কংগ্রেসকে হারাবে। কিন্তু এরা কমিউনিস্টকে চায় না, বামপন্থীদের চায় না, সিপিআই তখন ওইদিকে। আর নির্বাচন ভোটের আগে যদিও কেউ জিজ্ঞেস করেছিল যে আচ্ছা এই দুজনে যদি আপনাদের এরকম হয় যে আপনাদের একা কেউ সরকার করতে পারলেন না, তাহলে কি করবেন? যদিও তৎক্ষণাৎ জবাব দিয়েছিলেন, তাহলে আমাদের চেষ্টা করতে হবে ওই ইউএলএফ আর পিইউএলএফ এই সবকে একজোট হয়ে এখান থেকে কংগ্রেসকে হটাবার জন্য। তখন কংগ্রেস ছিল প্রধান শক্তি, তাই হয়েছিল, যুক্তফ্রন্ট সেইভাবে গড়ে উঠেছিল। নির্বাচনের পরে ভোটের ফলে দেখা গেল দুজনে একসঙ্গে না হলে একে সরানো যাবে, তাই একসঙ্গে যুক্তফ্রন্ট গড়ে হয়েছিল। প্রথম যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিয়েছিল, দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিয়েছিল, আর তারপরে 70-এর দশক থেকেই আদাখাসি সন্ত্রাস শুরু হয়েছিল। 71-এ বাংলাদেশ মুক্তির সংগ্রাম তার পাশে দাঁড়ালো। ইন্দিরা গান্ধীকে যদিও বলেছিলেন যে আপনার সঙ্গে আমাদের মতবিরোধ যাই হোক, বাংলাদেশের যে লড়াই, সে লড়াই সঙ্গে আমাদের দেশের স্বার্থ নিহিত আছে। আমেরিকা সাম্রাজ্যবাদ ওখানে চায় যদি আমার মাথার কাছে বসতে, তাহলে যখন যুদ্ধ জাহাজ এসে বঙ্গোপসাগরে ওখানে ঘোরাঘুরি করছে, তখন শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী রাজি হয়েছিলেন, লড়াই হয়েছিল, বাংলাদেশ মুক্ত হয়েছিল। কিন্তু তার প্রথম হোতা ছিলাম আমরা, আর ওখানে যারা লড়াই করেছেন তাদের আশ্রয় দিতে যখন এখানে আসতে হয়েছিল, আশ্রয় দিয়েছি আমরা। আর সেখানে গেছি সীমান্তের পারে, কেউ পারে, আমি তার মধ্যে যেতে পারি না, যেহেতু আমি একজন ছিলাম চিকিৎসক হিসাবে আপাতত। কিন্তু আমি আপনাদের বলতে চাই এ কথাই, তারপরেও 72 সালে নির্বাচনে, জালিয়াতি নির্বাচন হয়েছিল। 14 জন আমাদের বিধানসভায় এমএলএ জিতেছিলেন। 14 জন বিধানসভায় এমএলএ গিয়ে শপথ নেননি, কারণ জালিয়াতি নির্বাচন আপনাদের এই জেলায়, এইখানে বরানগরে জ্যোতি বসু কিভাবে ভোট লুট হয়েছিল। আর ভোট গুনে ফল বেরোবার আগেই আমাদের পার্টি নির্বাচন বয়কট করেছিল, আর বলেছিল আমাদের যদি 5-10 জন যেতেও তারা বিধানসভায় যাবে না। 5 বছর বিধানসভায় যায়নি। এখন তো আমাদের নেই, তখন ছিল 14 জন যেতে পারত আপনাদের জেলা ধরে, এখান থেকেও কয়েকজন ছিল 14 জনের মধ্যে।
যাই, কারণ আমাদের নীতি একটা আছে, আমরা বুঝেছি যে গণতন্ত্রকে এরকম ভাবে হত্যা করা হয়েছে, এবং তারা শপথও নেননি। আর সেই সময়টায় আমাদের 1100 কমরেড খুন হয়েছিল। আমাদের বাদ দিয়ে অন্য বামপন্থী যারা আমাদের সঙ্গে ছিলেন না, যাদের সঙ্গে আমাদের আবার কি বলে হয়তো কোথাও কোথাও গোলমাল হয়েছে, তাদের 300 ধরলে 1400 বামপন্থী খুন হয়েছিলেন, 20,000 ঘর ছাড়া হয়েছিলেন, 70,000 মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে আমরা বলেছিলাম বাংলার উপরে যে এই আক্রমণটা বাংলার মধ্যে সীমিত থাকবে না, এই আক্রমণ দেখিয়ে দিচ্ছে আগামী দিনে এই স্বৈরতান্ত্রিক আক্রমণ, গণতন্ত্রের উপরে আক্রমণ সারা দেশে প্রসারিত হবে। এবং আমরা বলেছিলাম যা 72 সালে তাই হয়েছিল, 75 সালে যখন জরুরি অবস্থা জারি হয়েছিল, সারা দেশের গণতন্ত্রের উপরে আক্রমণ। দেশের সংবাদপত্র আমাদের গণশক্তি ছাপবার জন্য কেউ কাগজ খুললে তখন দেখতে পেত পৃষ্ঠায় অনেকগুলো জায়গা ফাঁকা, কারণ ওটা সরকার থেকে বলে দিয়েছে এগুলো ছাপা যাবে না। সাদা 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 পাতা কতগুলো থেকে আরম্ভ করে আমি যাচ্ছি জ্যোতির্ময় বসু। আমি আপনাদের যারা তখনকার লোক তারা খেয়াল রাখবেন, আমাদের পার্টির নেতা ছিলেন লোকসভায়, ওকে গ্রেপ্তার করে ওকে রাত্রে শুয়ে রেখেছিল উপরে বিরাট একটা হাই পাওয়ার বাল্ব দিয়ে রাত্রে ঘুমোতে না পারে। অনেক কথাই আমি যাচ্ছি, কিন্তু জরুরি অবস্থা যা হয়েছিল সেসব দিন আমরা দেখেছি। আর তারপরে সেই জরুরি অবস্থার বিরুদ্ধে ভেতরে ভেতরে ধোঁয়া উঠছিল, আর সেই তার থেকেই সেই ধোঁয়া এক সময় আগুনের মতো জ্বলে উঠতে যাচ্ছিল। আমরা সবটা হয়তো বুঝতে পারিনি, কিন্তু একথা ঠিক যে তখন এখানে আমরা ঝান্ডা ফান্ডা ছেড়ে জয়প্রকাশ নারায়ণ এসেছিলেন জনতা পার্টি, জনতা দল না, জনতা পার্টি নাম করে সবাইকে নিয়ে যত বিরোধী আছে তাদের সব একজোট করে ব্রিগেডে জমায়েত করেছে। ঝান্ডা নিয়ে যাইনি আমরা, কোনো পার্টি ঝান্ডা নিয়ে আসে আমরা এইটাকে পরাস্ত করতে হবে, এই জরুরি অবস্থার অবসান চাই, গণতন্ত্র ফেরত চাইতেছে। আর 77 সালে যেটা হয়েছে আমার কাপড় মনে আছে, আপনাদের অনেকের মনে থাকতে পারে। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে এই জরুরি অবস্থায় ভোট তো হলো, কি বলে, আমি এখানে মেদিনীপুরে যেখান থেকে আমি লোকসভা এলাকার মধ্যে ভোটার, সেখানে জনতা পার্টির প্রার্থী ছিলেন, উনি এলেন আমার কাছে বলতে যে আমাদের পার্টির তো লোকজন নেই, নতুন পার্টি তৈরি হয়েছে এই কদিনের মধ্যে, তো আপনাদের কিছু যদি করেন আপনারা সাহায্য লাগবে। আমি বললাম না, আমি আপনার পার্টির লোক খুঁজে দিচ্ছি একজন। কংগ্রেস পার্টির যারা বিরক্ত হয়েছিলেন তাদের খুঁজে আমরা জনতা পার্টি তৈরি করলাম, আর তাই তারা জনতা হবে। প্রফুল্ল চন্দ্র সেন খাদ্য আন্দোলনের মেয়াদ নিয়ে আমাদের বিরাট 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 আছে, তিনি আওয়াম আইতে সব, আপনারা প্রফুল্ল চন্দ্র সেনের নাম তো অনেকে বর্তমান প্রজন্ম হয়তো শুনে থাকবেন, জেনে থাকবেন। তারা জনতা পার্টিতে যোগ দিলেন, আর আরো এখানে কংগ্রেস। আর তার পরের বছর বামফ্রন্ট সরকার হলো এখানে 78 সালে, যেটা 34 বছর ছিল। কেউ কি তখন ভেবেছিলেন, আমার বয়সে যারা আছেন তখন যারা নেতা ছিলেন, তারা কি কেউ ভেবেছিলেন যে 77 সালে যখন ফল বেরোচ্ছে তখন ইন্দিরা গান্ধী হারবেন? না, কেউ হারবেন। কি ভেবেছিলেন 78 সালে বামফ্রন্ট সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনতা পার্টিকে 52 সিটকে আমরা ছেড়ে দিতে রাজি ছিলাম? কেউ ভেবেছিল যে ওরা আল্লাহ করে হারলো, কিন্তু কংগ্রেস পর্যুদস্ত হলো, কিন্তু আমরা একক শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম বামফ্রন্ট, আর তারপরে সেটা 34 বছর দিকে থাকবে? কেউ ভেবেছিল? ইতিহাস মানুষ তৈরি করে, মনে রাখবে। আপনি যদি আমাদের যদি বলেন বা সেই প্রজন্মের নেতৃত্ব কেউ আগে থেকে ভেবেছিলেন যে এরকম ইন্দিরা গান্ধী হারবেন, এরকম হারবেন, কি বলে ওই ওর ছেলে একজন ছিলেন সঞ্জয় গান্ধী, তার বিরুদ্ধে লোকের বিরাট ক্ষোভ ছিল। যাই হোক, সঞ্জয় গান্ধী হারবেন, কংগ্রেস হেরে যাবে, একটা অকংগ্রেসী সরকার হবে 47 সালের পর, এই প্রথম একটা অকংগ্রেসী সরকার দেশে হবে। এসব কেউ ভেবেছিল না এখানে বামফ্রন্ট সরকার হবে? যুক্তফ্রন্ট নয়, এটা বামফ্রন্ট সরকার। এই বামফ্রন্ট সরকার এখানে হবে, আর সেই 34 বছর থাকবে। এই ইতিহাস মানুষ তৈরি করেছে। আমি আপনাদের এত কথা বলছি এই জন্য যে মানুষ যে ইতিহাস তৈরি করেছেন, মার্ক্সবাদ লেনিনবাদ মার্ক্স কোথায় শিখেছিলেন
শেষ বিচারে যদিও বারবার বলতেন যে শেষ বিচারে মানুষই ইতিহাস তৈরি করে। মানুষ যা চান তা হয়তো হয় না সবসময়, ঠিক গত কয়েকটা নির্বাচনে আমাদের অভিজ্ঞতা আছে। আপনি যা ভাবছেন, যা মনে হচ্ছে তা হচ্ছে না, তা হতে পারে, কিন্তু শেষমেশ মানুষ তো যে পরিস্থিতি পেয়েছেন তার মধ্যেই তাকে ঠিক করতে হয় কি করে ইতিহাস তৈরি করবে। নির্দিষ্ট পরিস্থিতি, তারা যা চান পরিস্থিতি সেরকম না থাকতে পারে, সেই জন্য মানুষ ইতিহাস তৈরি করবে। এত কথা বলার মানে হচ্ছে এই সেই মানুষ 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 আমার কয়েকজন এরা বলেছেন মানুষ, সেই মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা সব জানি না, যারা অনেক পণ্ডিত অনেক লেখাপড়া করেছেন তারাও কেউ মনে করেননি মার্কস তাহলে কথা বলতেন না যে মানুষ ইতিহাস তৈরি করে। মার্কস বলেননি আমরা ইতিহাস তৈরি করব। মার্কস কেউ বুঝিবিরা কেউ বলেন যে আমি ইতিহাস তৈরি করবো, আমার পার্টি ইতিহাস তৈরি করবে, মানুষ ইতিহাস তৈরি করবে। সেই মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক চাই আমাদের নেই। আপনারা এখানে নেতৃবৃন্দ বলেছেন, এখানকার নেতৃত্ব বলেছেন, যারা দেখেন এখানকার তারা বলেছেন যে না আমরা মানুষের সঙ্গে সেই নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এখনো পারিনি, কিছু হয়তো ফেলে থাকবো। অনেক অনেক মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে আমাদের মতাদর্শ নিয়ে, আমাদের রাজনীতি নিয়ে। এই নির্বাচনী সংগ্রামকে কেন্দ্র করে সংগ্রাম গড়ে তোলার জন্য একটা সন্দেশখালী না, এরকম শত শত সন্দেশখালী পশ্চিমবাংলায় রয়েছে। আর যেরকম সন্দেশখালীতে আমাদের উপরে নির্ভর করে সেখানে মানুষের মধ্যে বিদ্রোহ ঘোষণা হয়েছে তা না, আমরা গেছি, আমাদের সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের সেখানে যাওয়ার অধিকার ছিল না প্রায় 2011 সাল থেকে কার্যত নিরাপত্তা সরকার ওখানে ঢুকতে পারতেন না। আমি তো বিরোধী দলের নেতা ছিলাম, আমার খেয়াল আছে যে সন্দেশখালীতে কি হচ্ছিল তখন, আর কত সন্দেশখালী হয়েছে সে এখনো আমরা জানি। আপনাদের এই এলাকার কিছু সন্দেশখালী দুটো টুকরো থাকতে পারে, কোথাও কোথাও কোনো একটা এলাকায় আপনি ঢুকতে পারছেন না, কাজ করতে পারছেন না, এরকম দু চার জায়গায় থাকতেই পারে। কিন্তু যে মানুষের কাছে আমাকে নিয়ে যেতে হবে এইগুলো মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগ্রাম তাদের নিয়ে গড়ে তুলতে হবে, তাহলে জানতে হবে। কথায় বলে পড়াশোনা করে, আর আমার একটা বদভ্যাস আছে, আমি সবসময় বলি ওই কথাটা পড়াশোনা মনে রাখবেন, শুনতে হয় আর পড়তে হয়। না শুনে পড়ে আপনি কিছু করতে পারবেন। অনেক বই রাত জেগে জেগে আপনি পড়তে পারেন, মার্ক্সবাদ, লেনিনবাদ, বর্তমান ইতিহাস, দুনিয়ার কে কি লিখছে, অনেক গাদা গাদা আপনি পড়তে পারেন, কিছু তাতে হবে না। শেখাটা অর্ধেক থেকে যাবে কি পুরোটা কি অর্ধেকের কমই হয়ে যাবে। বাকিটা শুনতে হয় মানুষের কাছ থেকে, মানুষের মন পেতে হবে, সহজ ব্যাপার না। ঘর সংসার যারা আপনারা করেছেন তাদের কিরকম কে মন পেয়েছেন আমি ঠিক জানি না, কি সবার মন সব একরকম আছে কিনা এক জায়গায় তা ঠিক জানি না। আর এত মানুষের মন পাওয়া হচ্ছে কঠিন ব্যাপার। মন পেতে হলে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। আমি যখন এখানে আসছিলাম তখন আমি ডান দিকটা কি বাম দিকটা কি এইসব জিজ্ঞেস করতে আসি, সপ্তর ফুটি নাকি জানি না। আমি বুঝি যে ডান দিকে যারা থাকেন আর বাম দিকে যারা থাকেন এই রাস্তার এখানে তার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, লোকের গঠন ইত্যাদি ইত্যাদি, তারা কোথেকে এসছেন, কি কাজ করেন, কি ব্যাপার, কোথায় শান্তি অপেক্ষাকৃত, কোথায় শান্তি নেই, কোথায় অশান্তি ইত্যাদি ইত্যাদি এইসব। কিন্তু আমাদের কাছে ডান দিক বাম দিক মানে রাস্তার ডান দিক বাম দিক না, আমাদের কাছে বাম হচ্ছে একটা কোনটা রাজনৈতিক লড়াই, সেটা আলাদা। কিন্তু এই মানুষ কি ভাবেন, ওই মানুষ কি ভাবেন, ওই পাড়া কি ভাবেন, হিন্দুরা কি ভাবেন, মুসলমানরা কি ভাবেন, তফসিলি জাতি যদি থাকেন কি ভাবেন, মেয়েরা কি ভাবছেন, মহিলারা কি ভাবছেন। আমার মতো গোপালা লিখে লোক গিয়ে বলে জিজ্ঞেস করে মহিলারা কি ভাবছেন, একটা কথা কেউ বলবে না। মহিলাদের কাছে মহিলাদের যেতে হবে। আমি যদিও ব্রাহ্মণ বংশের জন্মেছিলাম কিন্তু এসব নেই, কি বলে আমার কি বলে অনেক ছোটবেলায় ছেড়ে দিয়েছে। তোমার বাবা আমাকে জিজ্ঞেস করছিলেন যে মারা গেলে শব্দ কে দেবে, আমি বললাম শব্দ তো আমার বিশ্বাস নেই,
মারা গেলে তারপরে কি করবে শাস্তি? খুবই আহত হয়েছিলেন, কিন্তু পরে উনি বুঝেছিলেন। যাই হোক, আমি সে কথাই যাচ্ছি না। আমি বলছি যে আমি গিয়ে যদি কি বলে একটা মুসলমান পাড়ায় গিয়ে যদি কিছু এসব বলতে আরম্ভ করি, তাতে যা হবে, একজন মুসলমান কমপ্লিট যদি ওর ভাষায় কথা বলতে পারে। ওপাশ থেকে বাংলা থেকে নমশূদ্র হয়ে কেউ এসছেন, নমশূদ্র সম্প্রদায়ের অনেকে এসছেন, তারা কি ভাবছেন? কেনই বা তারা বিজেপির দিকে যাবেন? দেশভাগ ওসব কথা, ওখান থেকে চলে আসা, সেসব কথা নিশ্চয়ই তাদের অতীতে আছে, কিন্তু নতুন প্রজন্ম আছে। বুঝতে হবে তো আমাদের, মানুষের সঙ্গে খোলামেলা কথা বলতে হবে, জানতে হবে। এছাড়া না শুনে কেউ কিছু হয় না। রবি ঠাকুরের নামে আছে, তারপরে আরো অনেকে পৃথিবীতে ওই লিখেছে, ওই যে মাঝির গল্প, নদী পেরোতে হলে কি বলে আপনার বাবু এসে পড়লেন, বিরাট বিদ্যান দিগ্গজ, লেখাপড়া করে নৌকোয় বসলেন, নৌকো মাঝি নিয়ে যাবে ওপারে, আর তারপরে বাবু ওকে একের পর এক প্রশ্ন করছে। আমি তো বললাম মানুষকে কাছে যেতে, আর আপনি ভাবলেন মানুষের কাছে গিয়ে ওকে একে একে প্রশ্ন করেন, তা না। তুই কি জানিস কেন চন্দ্র ওঠে, সূর্য ওঠে? আরে ও বলছে ওসব আমি শুনেছি, জানি, কিন্তু এসব আমি কি ব্যাপার জানি না। ও তারপরে তার জীবনের চারণা মাটি। আবার একটা জিজ্ঞেস করছে কি বিরাট বিদ্যান্ত, বলছে 8 আনা মাটি। তারপরে আবার একটা বলছে, তখন বলছে 12 আনা তোর জীবনের মাটি। মাঝিকে বলছেন বাবু। আর এমন সময় নৌকো একটু টলবল করতে আরম্ভ করেছে, কারণ বাতাস বইতে আরম্ভ করেছে, আর ঢেউ উঠতে আরম্ভ করেছে, টালমাটাল হতে হবে। এদিকে যাচ্ছে, মাঝি বাবুকে জিজ্ঞেস করেছিল, বাবু তুমি সাঁতার জানো তো? বাবু বলছে না, তা তো জানি না। তখন বলল, আমার তো জীবনটা 12 আনার মাটি, কিন্তু আপনার জীবনটা 16 আনাই মাটি। মাত্রাতে জানে না, আর বাকি সব জানে। আমাদের সেরকম একটা চ্যালেঞ্জ নিয়ে যেতে হবে মানুষের কাছে, বিদ্যা প্রয়োগ করবার জন্য না, শিখবার জন্য। এমন কোন মানুষ এখানে নেই, পৃথিবীতে নেই, যে খালি নিজে পড়ে শিখেছে, বাকি বেশিটা শিখে শুনে মানুষের কাছ থেকে শুনে। এবং সেটা যদি অন্তরের কথা হয়, আন্তরিক হতে হয়। অন্তত আন্তরিক তো নাটক করে না আন্তরিক হওয়া যায় না, অনেকে নাটক করে আন্তরিক হতে পারে। যেরকম আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে কারো একটু নাক মুছিয়ে দিলেন ওখানে, তার সঙ্গে দুতাল নেচে দিলেন একটু কিছু হবে। একটা মিটিংয়ে আমার খেয়াল আছে, যেমন আমি বিরোধী দলের নেতা, তখন একটা হনুমান করতে গিয়ে এলো, তখন উনি মন্ত্র করতে আরম্ভ করলেন। মাথায় নার্ভাস হয়ে গিয়ে বোধহয় কিছু মন্ত্র কি জানেন না, না ওরকম তো নয়। ভালো মানে সত্যি আন্তরিকভাবে ভালোবাসা। এছাড়া কমিউনিস্ট হয় না, কমিউনিস্ট পার্টি হয় না, এই লড়াই যায়। বাচ্চা যখন মা করে বাচ্চা বেলায়, ওই কিন্ডারগার্টেন থেকে ওকে শিখে আনে নাকি মা বলবে, শুনে শিখে। এটা গরম, এটা হাত দিস না। আমি জানি না আপনাদের কি বলে, হু বলে, এটা গরম মানে এটা হাত দিস না। ওই শুনে অভিজ্ঞতা থেকে শিখে। তেমনি আমাদের শুনে শিখতে হয়। এখনকার পরিস্থিতি কি, মানুষ কি ভাবছেন, যদি না জানতে পারি এ লড়াই লড়তে পারবে। তার মানে আমরা কিছু বলবো না? হ্যাঁ, আমরা বলবো, কিছু কথা আছে আমাদের বলতে হবে, শুনে বলতে হবে। না শুনে বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে পাঠ পড়াচ্ছি ওই বাবু আর নাবিক কি বলে মাঝির মতো, ওরকম বলতে হবে। যে কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে, আমি হয়তো 2-1 কথা তার সঙ্গে যোগ করতে পারি, এখন বিরাট কিছু না। বিজেপির সঙ্গে লড়াইটা হচ্ছে মতাদর্শের লড়াই। আমি আপনাদের বলতে চাই, খালি গায়ের জোরের লড়াই। তৃণমূল ওই কি বলে শাহজাহান আর কি এইসব লোকগুলোর নাম, আমার এইসব লোকগুলোদের নাম মনে রাখতে হলে বাকি যাদের লেখাপড়া শিখেছি, যাদের মহাপুরুষ, তাদের নামই ভুলে যাবে। এতগুলো সমাজ আর কত জায়গায় আছে এইসব। তো কাজে আমি আপনাকে বলছি যে মানুষের সঙ্গে যখন আমাদের একটা বিচ্ছিন্নতা তৈরি হয়,
তখন প্রতিরোধ গড়ে তোলা যায় না। একটা যখন মানুষের মধ্যে প্রতিরোধের চেষ্টা, ওখানে কি বিরাট বাহাদুরি আমাদের আছে মনে হয়। আমি যা জানি তাই বলছি। আমি এই জেলার দেখেছি কিছুদিন, এই জেলার কাজের সঙ্গে কিছুদিন যুক্ত ছিলাম, যেমন কি বলে রাজ্য সম্পাদক ছিলাম। বিরোধী দলের নেতা হিসাবে যেখানে কিছু ঘটনা ঘটেছি, কিছু গেছি ওখানে সেখানকার নেতৃত্বকে নিয়ে। তার থেকে আমি বলছি যে একটা ঘটনা, একটা সময় জল গরম করতে 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 যদি 100 ডিগ্রি হয় টেম্পারেচার বিজ্ঞান অনুসারে, তবে ফুটতে আরম্ভ করে। তার আগেও ফুটবে না, একটু মধুমার মতো বাষ্প উঠতে পারে বড় জোর, এর বেশি কিছু হবে না। জল যখন ফোটে তখন মানুষ স্বতঃস্ফূর্ত হবে প্রতিবাদ করতে আরম্ভ করে, প্রতিরোধ করতে আরম্ভ করে। আমাদের কমরেডদের নেতা নেত্রীদের ওখানে লুকিয়ে যেতে হয়েছে, মানুষের সঙ্গে কথা বলতে হয়েছে, তাদের সাহস যোগাতে হয়েছে, কিন্তু মানুষ ফুঁসছিলেন আর ফুঁসছিলেন। আর মহিলাদের আপনি ভাবুন, এরকম একটা মিছিলে এদের কি বলে আসন নড়ে গেল সাজা, এবং শেষ পর্যন্ত ওই কালকে না কবে